ক্লাস 11-এর যে আমরা সেমিস্টার প্যাটার্নের যে এগুলো ছিল, টেক্সটগুলো ছিল, আমরা অমরনাথ পড়েছিলাম। লাস্টে আমরা পার্ট 1টা পড়েছিলাম অমরনাথের। এবারে আমরা পার্ট 2টা অর্থাৎ শেষ করে দেবো, মানে ফাইনাল পার্ট। এই পার্টেতে আমরা শেষ করে দেবো, তারপরে আমরা আস্তে আস্তে এমসিকিউ করব। তো চলো আমরা স্টার্ট করছি সেকেন্ড পার্ট। আগে যেখানে আমরা শেষ করেছিলাম আমার যতদূর মনে আছে, যে ওই ইসলামাবাদ থেকে ছেড়ে এসে আমরা পাওয়ান বলে একটা জায়গায় এসে তাঁবু খাটিয়েছিলাম। মানে আমরা, মানে নিবেদিতা বলছে আমরা, মানে লেখিকা বলছে আমরা, তিনি বলছেন যে আমরা পাওয়ান বলে জায়গাতে এসে সেই রাতটার জন্য তাঁবু খাটিয়েছিলাম। এবং ওই পাওয়ান জায়গাটা বলেছিল যে ঝর্ণার জন্য বিখ্যাত। এবং তারপরে উনি বলেছিলেন যে এইখানে একটা দিঘির জলের কথা বলেছিলেন, এবং ছোটখাটো ওখানে অনেক ছোট ছোট মন্দির ছিল, এবং লোকেরা, তীর্থযাত্রীর দলেরা ওখানে ওই মন্দিরগুলোতে ছোট ছোট দল করে যাতায়াত করছিল, আর তার প্রতিচ্ছবিটা যেন সেই জলেতে দেখা যাচ্ছিল। তো এই পর্যন্ত আমরা পড়েছিলাম। তাহলে আমরা তারপর থেকে এবারে আমরা পড়ছি, শোনো। তারপরে ওরা যে জায়গাটা এলো ওটা হচ্ছে পাহেলগাম। সেখান থেকে আমরা প্যারাগ্রাফটা পড়ছি। At Pahalgam, the village of shepherds, the camp halted for a day to keep একাদশী। এই পাহেলগাম গ্রামটা ছিল মেষ পালকদের। এখানে এসে এই তীর্থযাত্রীর দলটা একটু বিশ্রাম নিল একদিনের জন্য, একাদশী পালন করবে বলে। It was a beautiful little ravine float, for the most part with sandy islands in the pebble-worn bed of a mountain stream. এটা ছিল একটা সুন্দর গিরিখাত, এবং এর তলদেশটা সেই নুড়ি পাথর ছিল এমন, এবং সেগুলো একটা পার্বত্য যে নদী, সেই নদীর মধ্যে যে সমস্ত নুড়ি পাথর ছিল সেগুলো ভেঙে ভেঙে, সংঘর্ষে ভেঙে ভেঙে যেন একটা বালুকাময়, মানে বালির দ্বীপে পরিণত হয়েছিল জায়গাটা। The slopes about it were dark with pine trees. এই যে ঢাল হয়ে নিচে নেমে গেছিল সেই জায়গাটা অন্ধকারাচ্ছন্ন ছিল এবং পাইন গাছে ভর্তি ছিল। And over the mountain at its head was seen, সেই পর্বতের ছোট ছোট পাহাড়ের যে মাথাগুলো ওপর দিয়ে দেখা যাচ্ছিল, at sunset, সূর্যাস্তের ঠিক সময়, একদিকে যেরকম সূর্যটা অস্ত যাচ্ছে বা চলে গেল, সানসেট হয়ে গেল, the moon not yet full, চাঁদটা কিন্তু উঠছে আস্তে আস্তে সেই পর্বতের মাথা থেকে, পাহাড়ের মাথা থেকে। তখনও পর্যন্ত কিন্তু ওটা পুরোপুরি পূর্ণভাবে চাঁদটা ওঠেনি, কিছুটা বেরিয়েছে, এরকম একটা দৃশ্য। It was the scenery of Switzerland or Norway at their gentlest and loveliest. এটা দেখে ঠিক এরকমই অনুভূত হচ্ছে যেন সুইজারল্যান্ড কিংবা নরওয়ের এরকম একটা মনোরম চমৎকারতম দৃশ্য, কেন ওখানে এরকম দৃশ্য দেখা যায়। Here we saw the last of human dwellings. এখানে আমরা দেখলাম মানুষদের শেষ বসতি। অর্থাৎ নিবেদিতা বলছে যে আমাদের যে দলটা হেঁটে হেঁটে যাচ্ছিল, সব তো আমরা বিভিন্ন মানুষের বসতি দেখতো, এইখানে এসে দেখলাম এর পরে আর বসতি দেখা যাচ্ছে না। এইখানেই আমরা দেখলাম মানুষের বসতি শেষ হয়ে যাচ্ছে, এখানেই শেষ মানুষের বসতি। আর কি কি দেখলেন উনি? এ ব্রিজ, একটা সেতু, আ ফার্ম হাউস, একটা খামার বাড়ি, উইথ ইটস প্লাউড ফিল্ডস, এর সঙ্গে লাঙল চাষযোগ্য অনেক জমি, অ্যান্ড এ ফিউ সেইটার হাউস, মানে পশু খামার কিছু কুঁড়ে আছে, ওখানে পশুরা সমস্ত ডেয়ারি ফেরিবেন, গবাদি পশু, এদের জন্য তাদের সেইটার হার্টস বলে, সেরকম কিছু পশু খামারও এখানে রয়েছে। অ্যান্ড হিয়ার, এবং এখানে অনেক গ্রাসি নোন
when the final march began, we left the rest of our party encamped. ভালো করে মানেটা বোঝো। জায়গায় একটা ঘাসের আচ্ছাদিত গোলাকার পাহাড়ের একটা নুড়ি পাথরের মতো গোলাকার, তার মধ্যে ঘাস আচ্ছাদিত জায়গায় যেখানে ক্যাম্প করে সমস্ত লোকেরা ছিল, তাদেরকে ছেড়ে আমরা ফাইনাল মার্চের জন্য শুরু করলাম অমরনাথের উদ্দেশ্যে। আমরা কারা? নিবেদিতা এবং তাদের একটা দল বল সাধু সন্ন্যাসী স্বামীজিকে নিয়ে যে গ্রুপটা ছিল, অন্যান্য যারা এনক্যাম্প আছে ক্যাম্পে ছিল, সেই গোলাকার ঘাসযুক্ত যে পাহাড়ের জমি সেখানে তারা রয়ে গেল, আর ওরা মার্চ করতে লাগলো সেই চূড়ান্ত অমরনাথ মন্দিরের উদ্দেশ্যে। আশা করি কিছুটা বোঝাতে পারলাম। এর পরের প্যারাগ্রাফে, থ্রু সিনস অফ ইনডেসক্রাইবেবল বিউটি 3000 of us ascended the valleys that opened before us as we went. এই অবর্ণনীয় সৌন্দর্যের মধ্য দিয়ে, সৌন্দর্যপূর্ণ দৃশ্যের মধ্য দিয়ে আমরা প্রায় 3000 তীর্থযাত্রী মানে উঠতে লাগলাম, আরোহণ করতে আরম্ভ করলাম। অ্যাসেন্ডেড মানে ওপর দিকে ওঠা। সেই ভ্যালি, যে ভ্যালিটা আমাদের সামনে উন্মুক্ত ভাবে দেখা যাচ্ছিল, আমাদের সামনে খোলা অবস্থায় ছিল, সেটা উঁচু হয়ে উঠে গেছিল। আমরা সেই 3000 যাত্রী আস্তে আস্তে উঠতে লাগলাম সেই উপত্যকায়। দ্য ফার্স্ট ডে উই ক্যাম্পড ইন এ পাইন উড। প্রথম দিনে আমরা পাইন গাছের বনে একটা তাঁবু টাঙালাম। দ্য নেক্সট, পরের দিন, উই হ্যাড পাস দ্য স্নো লাইন। পরের দিন আমরা তুষার রেখা অতিক্রম করলাম। অর্থাৎ একটা তুষার, যেখান থেকে খুব শুধু বরফ পড়েই থাকে, এরকম একটা রেখা আছে, সে জায়গার নাম আছে। সেই তুষার রেখাটা পরের দিনে আমরা অতিক্রম করে গেলাম। অ্যান্ড পিচড আওয়ার টেন্টস বিসাইড এ ফ্রোজেন রিভার। আমাদের তাঁবুটা খাটালাম একটা তুষারে জমাট বাঁধা নদীর পাশে। বুঝতে পারছো কিরকম জায়গায় চলে গেছে? ঠান্ডা তুষারে জমা নদীর পাশে ওই নিবেদিতা বলছে ওদের তাঁবুটা খাটালো। দ্যাট নাইট, ওই রাত্রিতে, দ্য গ্রেট ক্যাম্প ফায়ার ওয়াজ মেড অফ জুনিপার। ওই রাত্রিতে এতই ঠান্ডা ছিল যে জুনিপার বলে একটা গাছের কাঠ, ওটা জুনিপারই বলবে, সেই গাছের কাঠের জ্বালানি দিয়ে ওরা তাঁবুর সামনে আগুন জ্বালালো ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য। অ্যান্ড দ্য নেক্সট ইভিনিং, পরের দিন সন্ধ্যেবেলা, অ্যাট স্টিল গ্রেটার হাইটস, তখন আরো উচ্চতর জায়গায় উঠে পড়েছে। দ্য সার্ভেন্টস হ্যাড টু ওয়ান্ডার মেনি মাইলস ইন সার্চ অফ দিস স্ক্যান্টি ফুয়েল। যে চাকর বাকরেরা ওদের সঙ্গে ছিল, ম্যানেজমেন্টে কর্মকর্তারা যারা ছিল, কর্মীরা, তাদেরকে প্রায় অনেক অনেক মাইল এদিক ওদিক ঘোরাঘুরি করতে হয়েছে। কেন? ইন সার্চ অফ দিস স্ক্যান্টি ফুয়েল, এই অত্যল্প, যেটা অভাব, বিরল বিরল জ্বালানি, যেটা পাওয়াই যায় না, রেয়ার টু গেট মানে স্ক্যান্টি। স্ক্যান্টি ফুয়েলের জন্য আরো উঁচুতে উঠেছে। কি জ্বালানি করবে, কি জাল জেলে ঠান্ডার হাত থেকে বাঁচবে? ওরা খুঁজছে। ওখানে প্রাচুর্যতা নেই, ওখানে অতটা। আগে তো জুনিপার পেয়ে গেছিল, জুনিপার উড, এখানে সেইটার খোঁজে ওরা অনেক মাইল ঘুরলো কর্মীরা এই উচ্চতর জায়গায় জ্বালানির জন্য ঘুরতে হলো। অ্যাট লাস্ট, অবশেষে, দ্য রেগুলার পাথওয়ে কেম টু অ্যান এন্ড। অবশেষে যেটা হাঁটার যোগ্য পথ, অর্থাৎ যে এতক্ষণও হেঁটে আসছিল পাহাড়ি রাস্তা দিয়ে, কিন্তু এখন যেটা হলো ওই রাস্তাটাও শেষ হয়ে গেল। অর্থাৎ মানুষ সহজে হাঁটতে পারবে না। নর্মাল যেটাকে তুমি হাঁটার এ বলো, সেই নর্মাল হাঁটার পথ এইখানেই নিবেদিতা বলছে শেষ হয়ে গেল। অ্যান্ড উই হ্যাড টু স্ক্র্যাম্বল আপ অ্যান্ড ডাউন। সে হামাগুড়ির মতো পাকদণ্ডি দিয়ে আমাদের একবার উঁচু একবার নিচু হয়ে এদিক থেকে হেঁট হয়ে চলে যেতে হচ্ছে, আবার উঠে পড়তে হচ্ছে। এইভাবে হামাগুড়ি দিয়ে নিচু হয়ে আমাদের যেতে হতে থাকলো। অ্যালং দ্য গোট পাথ। গোট পাথ মানে হচ্ছে সরু সরু রাস্তা। হ্যাঁ, গোট মানে ছাগল। ছাগল কেন বলেছে? ছাগল গোট পাথ কেন বলেছে? ছাগলের মতো প্রাণীরাই এখান দিয়ে খুব ভালোভাবে যেতে পারবে, এই জন্য এটা ইডিওমেটিক এক্সপ্রেশনের নাম হচ্ছে গোট পাথ।
এটা সরু জায়গার মধ্যে দিয়ে এসে গিরিখাত, দুদিকে উপত্যকা আর মধ্যিখানে একটা সরু জায়গা, সেটাও পথ চলার যোগ্য নয়, সেখানেও আবার উঁচু নিচু, সেখান দিয়ে আমরা যেতে লাগলাম। অন দ্য ফেস অফ দ্য স্টিপ ডিক্লাইভিটিস, তার মানে কি কোন পথ এরকম খাড়াই উঠে গেছে পাহাড়ের মতো, আবার সেটা এরকম একবার উতরাই একবার চড়াই, মানে একবার ওপর একবার নিচু, ডিক্লাইভিটিস রয়েছে, আবার নিচে নেমে গেলাম, আবার ওপর দিকে উঠে গেলাম, এইরকম ভাবে আমাদের জার্নিটা চলতে লাগলো till we reached the boulder strewn gorge in which the cave of Amarnath was situated. যতক্ষণ না আমরা পৌঁছলাম সেই জায়গায়, বোল্ডার মানে বড় বড় পাথরের চাই, যেগুলো স্ট্রিউন মানে স্প্রেড, ছড়ানো রয়েছে যেখানে, গর্জ মানে সেই গিরিখাতের মতো রাস্তা, সেই রাস্তাতে সোজা রাস্তা নয়, একবার এখানে বোল্ডারে পা দিচ্ছ তো ওখানে একটা বোল্ডারে পা দিচ্ছ, আবার নিচু হয়ে যাচ্ছ, খুব ডেঞ্জারাস, সেই রকম বোল্ডার ছড়ানো রাস্তা, তার উপর আবার গিরিখাত, দুদিকে উপত্যকা রয়েছে, সেরকম জায়গা দিয়ে আমরা যেতে লাগলাম, যার মধ্যে ছিল সেই আমাদের অমরনাথ, যার উদ্দেশ্যে আমরা যাচ্ছি সেই অমরনাথ মন্দির অবস্থিত ছিল। As we ascended this, যখন আমরা এর ওপর উঠে পড়লাম, এই উঁচু জায়গাটার উপরে, we had before us the snow peaks covered with a white veil, আমাদের সামনে সেই সাদা যেন পাহাড়ের চূড়ার মতো দেখাচ্ছে, যেটা ঘুমটার মতো, তার উপরে বরফ আচ্ছাদিত রয়েছে, তার পিকেতে স্নো পিক্স বলা হচ্ছে, তার চূড়াটা বরফ দিয়ে আবৃত, ঠিক ভেল মানে ঘুমটার মতো, যেমন ঘুমটা মাথায় দিলে হয় তেমনি যেন বরফটা সেই পর্বত চূড়ায় রয়েছে। নিউলি ফলেন, সবে মাত্র সদ্য এটা পতিত হয়েছে, এই বরফটা, এই তুষারটা যেন ওর ওপরে সবে মাত্র টাটকা টাটকা পড়েছে। অ্যান্ড ইন দ্য কেভ ইটসেলফ, এবং এই গুহার মধ্যে, ইন এ নিচ, নিচ মানে অ্যাপ্রোপ্রিয়েট প্লেস, একটা যথার্থ জায়গা যেটা গুহার মধ্যে রয়েছে, অর্থাৎ যেখানে ওরা অমরনাথ যেখানে দর্শন করবে শিবলিঙ্গের, সেই নিচ, সেই জায়গায় নেভার রিচড বাই সানলাইট, কখনো সূর্যের আলো প্রবেশ করতে পারে না বা করে না, করতো না, সেইখানে ওরা পৌঁছেছে। Soon the great ice lingam, চকচক করে তাদের সামনে দেখা যাচ্ছে সেই মহান বরফের শিবলিঙ্গ, বুঝতে পারলে, এটাই অমরনাথ। সেই বরফে দেখো এমনই করা আছে, ভগবানের এমনই সৃষ্টি, ওর মধ্যে সূর্যের আলো ঢুকবে না, বরফ দিয়ে তোমরা এমনি মন্দিরে যে শিবলিঙ্গ দেখো, ওইটা ওই রকমই শিবলিঙ্গ, ঠিক একদম সাদা বরফ দিয়ে বরফ পড়ে ওরকম তৈরি হয়ে আছে, ওইটে ওইখানে ওই নিচ মানে ওই অ্যাপ্রোপ্রিয়েট স্থানে, কেবের মধ্যে সানলাইট প্রবেশ করতে পারে না, সেইখানে দর্শন করলো এই শিবলিঙ্গের, যেটা পুরোপুরি আইস দিয়ে তৈরি, একবারে আইস লিঙ্গাম মানে বরফের শিবলিঙ্গ। That must have seemed to the awestruck peasants who first came upon it like the waiting presence of God. এই কথাটা তুমি বুঝতেই পারবে না, এমন ভাবে নিবেদিতা লিখেছে, এই কথাটা কি বলতে চাইছে, এইটা স্বামীজি এতেই ও বলছে যে এইটা বর্ণনা করেছে কিভাবে, দেখো এটা এরকমই অনুভূত হবে, সেটা যে কৃষক প্রথম এইটা দেখতে পেয়েছিল, কৃষকের দল এইটা দেখতে পেয়েছিল এই শিবলিঙ্গটাকে, লাইক দ্য ওয়েটিং প্রেসেন্স অফ গড, সে এইরকম ভাবে বিস্মিত হয়ে সবাইকে বলেছিল যে সেই সাক্ষাৎ ভগবানের দেখা পেয়ে গেছে, বোধহয় এইটাই ভগবান। তখনই অমরনাথের এই প্রচার হয়েছে, এটাই নিবেদিতা বলছে যে এরকমই একটা ব্যাপার, এই আইস লিঙ্গমটা দেখা গেল, এটা এমনই একটা অনুভূত হয়েছে যে এইটাতে যে কৃষকের দলেরা কখনো না কখনো এইটা দেখতে পেয়ে বলেছে সাক্ষাৎ বহু প্রতীক্ষিত ভগবানের দেখা বোধহয় এইটাই তারা পেয়েছিল, এবং তারপরেই এই প্রচারটা চলেছে যে এটাই অমরনাথের শিব মন্দির।
The Swami had observed every rite of the pilgrimage. স্বামী বিবেকানন্দ এই তীর্থযাত্রার জন্য যে ধর্মকর্মের যে আচার অনুষ্ঠানের যে নিয়ম রাইট তাকে বলে, সেই রাইট বা রিচুয়াল সমস্তই পালন করে এসেছে অ্যাজ হি কেম অ্যালং, এই যাত্রার মধ্যেই। এইখানে পৌঁছানোর মধ্যে যা যা ধর্মীয় ক্রিয়াকলাপ প্রয়োজন স্বামী বিবেকানন্দ সবগুলোই করেছে। সে কি কি করেছে? হি হ্যাড টোল্ড হিজ বিটস, সে তার মালা জপ করেছে। কেপ্ট ফাস্ট, সে উপবাস করেছে। and bathed in the ice cold waters of 5 streams in succession, crossing the river Gravels on our second day. সে দ্বিতীয় দিনে, আমাদের যে যাত্রা ওখানে ছিল দ্বিতীয় দিনে, পঞ্চম নদী যেখানে রয়েছে পরপর ওই বোল্ডার গুলো, পাথরের চাইগুলো, ওই পাথরের নদী যেগুলো রিভার গ্র্যাভেলস, ওগুলোর ওপর পা দিয়ে দিয়ে গিয়ে যেখানে জল রয়েছে বরফের মতো ঠান্ডা, আইস কোল্ড, সেই রকম 5টা নদীর জলেও স্নান করেছে এই অমরনাথের দর্শনের জন্য। এত কিছু রিচুয়াল অর্থাৎ ধর্মীয় অনুষ্ঠান পালন করে অলরেডি ও পৌঁছে গেছে অমরনাথের মন্দিরে এসে। and now he entered the cave, এবং এখন সে প্রবেশ করলো মন্দিরে। দেখো স্বামীজি প্রবেশ করেছে, কেউ কারোর প্রবেশ করার কথা বলেনি, স্বামীজি টুক করে প্রবেশ করে ফেলেছে, কে এলো না এলো দেখেনি। স্বামীজির কথা বলছে হি বলে, হি এন্টার্ড দ্য কেভ, ইট সিমড হিম, ঢুকেই তার মনে হলো অ্যাজ হি স শিব, যেন শিব ঠাকুর লর্ড শিব তার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। মেড ভিজিবল বিফোর হিম, তার সামনে দৃশ্যমান হয়ে গেছে, চকিতে তার মনে হয়ে গেল। এইটা কেউ নেই কিন্তু, স্বামীজি একাই দাঁড়িয়ে আছে। amidst the buzzing swarming noise of the pilgrimage, বাইরে থেকে শোনা যাচ্ছে গুঞ্জন, সেই অত তীর্থযাত্রীদের গুঞ্জন। সোয়ার্মিং নয়েজ, ঝাঁকে ঝাঁকে তারা গোলমাল করছে, সেই নয়েজ, সেই ভিড়, সেই তীর্থযাত্রীদের ভিড়ের একটা শোরগোল কানে আসছে। অ্যান্ড ওভারহেড, মাথার ওপর ফ্লাটিং দ্য পিজেন্স, পায়রার ঝটপটানি একটা আওয়াজ, ডানা ঝটপট করছে সাউন্ড। এইরকম একটা পরিস্থিতির মধ্যে স্বামীজি একা দাঁড়িয়ে আছে লর্ড শিবের সামনে। হি নেল্ট, সে হাঁটু গেড়ে বসে পড়লো নত জানু হয়ে। অ্যান্ড প্রোস্ট্রেটেড টু, এবং মানে সাষ্টাঙ্গে অর্থাৎ ভূপতিত হয়ে মাথা নত করে একেবারে শরীরটাকে নিচে নামিয়ে দিয়ে 2 or 3 টাইম, 2 কিংবা 3 বার প্রণাম করলেন। আননোটিসড, অলক্ষ্যে, কেউ দেখতে পায়নি। এত তীর্থযাত্রী, ওদের সঙ্গে 3000 গেছে, টুক করে স্বামীজি ঢুকে পড়ে এই কাণ্ডটা করে ফেললো এবং হাঁটু গেড়ে নত জানু হয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলো 2 বা 3 বার, তখনও আননোটিসড, কেউ দেখেনি। অ্যান্ড দেন অ্যাফ্রেড lest emotion might overcome, তারপর স্বামীজি একটু ভয় পেয়ে গেল। কেন ভয় পেয়ে গেল? না, সে সমাধিস্থ হয়ে যাবে বোধহয় এবারে, সে আচ্ছন্ন হয়ে যাবে ঠাকুরের এতে, যেরকম যেতে গেছে যে ছোটবেলা আমরা জানি সে সমাধি হয়ে গেছে, 8 বছর বয়স থেকে সে একদম মেডিটেশনে চলে যেত। সেই ঠাকুরকে এরকম নত জানু হয়ে প্রবেশ করা, এরকম মহাদেব নিজেই যেন তাকে দেখা দিয়ে দিল, এইরকম অবস্থা। সে ভয় পাচ্ছে, সে ধরে রাখতে পারবে না, সে ভাবাবেগে আচ্ছন্ন হয়ে যাবে। এই ভয়ে হি রোজ, সে উঠে দাঁড়িয়ে পড়লো। অ্যান্ড সাইলেন্টলি উইথড্রু, বেরিয়ে এলো, নীরবে বেরিয়ে এলো। সবাই প্রবেশ করার আগেই ও শিবের মন্দির থেকে বেরিয়ে চলে এলো। স্বামীজি ভয় পেল যে আমি ভাবাবেগে আবিষ্ট হয়ে আমি সমাধি হয়ে যাব, তাহলে আমার মুশকিল হয়ে যাবে। সেই জন্য এই ভয়ে সে রোজ, রাইজার পাস্টনস রোজ, দাঁড়িয়ে পড়লো। অ্যান্ড সাইলেন্টলি উইথড্রু, এবং নীরবে মন্দির থেকে, ওই গুহা থেকে নিজেকে বের করে নিয়ে এলো। উইথড্রু মানে নিজেকে বের করে নিয়ে এলো, জোর জবরদস্তি, ইচ্ছা করছিল না, জোর জবরদস্তি বের করে নিয়ে এলো। হি সেড আফটারওয়ার্ডস, পরবর্তীকালে নিবেদিত বলছে স্বামীজি বলেছিলেন, দ্যাট ইন দিস ব্রিফ মোমেন্টস, এই সংক্ষিপ্ত মুহূর্তে, হি হ্যাড রিসিভড ফ্রম শিব দ্য গিফট অফ অমর, তিনি শিবের থেকে, লর্ড শিবের থেকে অমর বর পেয়েছেন। নট টু ডাই, না মরে যাবার, না মারা যাবার। আনটিল হি হিমসেলফ হ্যাড উইলড ইট, যতক্ষণ তা নিজে চাইছেন যে আমি এই পৃথিবীতে চলে যাব, থাকবো না, ততক্ষণ তিনি মারা যাবেন না। এই বর তিনি
ইতিমধ্যেই লর্ড শিবর থেকে পেয়ে গেছেন, এটা নিবেদিতাকে পরে তিনি বলেছেন যখন অন্য সময়। ইন দিস ওয়ে, এইভাবে পসিবলি ওয়াজ ডিফিটেড অর ফুলফিল্ড দ্যাট presentiment which had haunted him from childhood, that he would meet with death in a Shiva temple amongst the mountains. এই ঘটনার মধ্যে দিয়ে স্বামীজি নিবেদিতাকে বলেছিলেন যে এই ঘটনার মধ্যে দিয়ে সম্ভবত তার ছোটবেলা থেকে একটা দৈববাণী, প্রেজেন্টিমেন্ট মানে একটা দৈববাণী বা ভবিষ্যৎবাণী, বা তার মধ্যে একটা কথা সে শুনতে পেত, এরম একটা স্বামীজি শুনতে পেত। হন্টেড মানে তার ছোটবেলা থেকে তাকে তাড়না করতো কি না, তার মৃত্যু হবে কোনো এরকম শিবের মন্দিরের মধ্যে যেটা পর্বত দিয়ে ঘেরা। সেই চিন্তাধারাটা বা সেই দৈব বাণীটা স্বামীজি বলেছে হয় ব্যর্থ হয়ে গেল, নাহলে সেটা তার এটা মিটে গেল। ওয়াজ ডিফিটেড অর ফুলফিল্ড, হয় পূর্ণ হয়ে গেল, নাহলে সেটা পরাজিত হয়ে গেল, সেই চিন্তা ভাবনাটা আর রইল না। এইটা স্বামীজি নিবেদিতাকে পরবর্তীকালে বলেছিলেন। আউটসাইড দ্য কেভ, গুহার বাইরে, there was no Brahmanic exploitation of those helpless people. Brahmanic exploitation মানে কি আমরা দেখি না, কোনো মন্দিরে গেলে পান্ডারা এত বিরক্ত করতে থাকে, এইটা করতে হবে, এত টাকার পুজো দিতে হবে, আমাকে এই বকশিস দিতে হবে, নাহলে হবে না, নাহলে তুমি ঠাকুরের দর্শন করতে পারবে না, এই নিয়ম আছে, তাদের রেট আছে, এই 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 মিনিমাম রেট, এই মিনিমাম রেট। যারা গরিব লোক তারা কোথায় পাবে? তারা ঠাকুর দেখতে পাবে না, তারা ঠাকুরকে ফুল দিয়েও তো পুজো করতে পারে, এমনি ফুল কিনে নাও পুজো দিতে পারে, তার পারবে না, তুমি নিয়ম করছো। এটাকে বলে ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন বলছে নিবেদিতা। নিবেদিতা যে ব্রাহ্মণদের অত্যাচার এই গরিবদের প্রতি, অসহায় লোকেদের প্রতি, হেল্পলেস পিপলের প্রতি, এইখানে তুমি অমরনাথে দেখতে পাবে না, অমরনাথে নেই। অমরনাথ ইজ রিমার্কেবল ফর ইটস সিম্পলিসিটি। অমরনাথ উল্লেখযোগ্য তার সরলতার জন্য, অ্যান্ড ক্লোজনেস টু নেচার, এবং প্রকৃতির নৈকট্যের জন্য। এটা প্রাকৃতিক মনোরম পরিবেশে, এখানে সহজ ইচ্ছা করলেও কেউ যেতে পারবে না, সেই রকম জায়গার জন্য এখানে ওই ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশনটা না, গরিবের ওপর যে ব্রাহ্মণরা পয়সা নিয়ে জোর করে অত্যাচার করবে এই ধর্মের নামে, সেইটা এখানে নেই, নিবেদিতা বলল। বাট দ্য পিলগ্রিমেজ কালমিনেটস অন দ্য গ্রেট ডে অফ রাখি বন্ধন। কালমিনেট হচ্ছে সর্বোচ্চ সীমায় পৌঁছে যাওয়া, ওটা হচ্ছে এই তীর্থযাত্রীরা এখন যেখানে অমরনাথ, ওইটাই হচ্ছে ওদের কাছে ডেস্টিনেশন, ওইটাই ওদের কাছে সর্বোচ্চ সীমা। তাহলে কবে পৌঁছলো? সেই দিনটা কিন্তু একটা শুভ দিন ছিল, সেই দিনটা ছিল অন দ্য গ্রেট ডে অফ রাখি বন্ধন। সেই রাখি বন্ধনের মহান দিনে কিন্তু এই অমরনাথে এই স্বামীজির তীর্থযাত্রীর দলটা কিন্তু প্রথম পৌঁছেছিল। And নিবেদিতা বলছে, and our wrists were tied with the red and yellow threads of that sacrament. Sacrament মানে প্রথা। এই রাখি বন্ধের যে রিচুয়ালস বা প্রথা রয়েছে, কাস্টমস রয়েছে, যে সুতো বেঁধে দেয়া, কি কি রঙের? হলদে, লাল হলদে রঙের সুতো বেঁধে দেওয়া, আমাদের হাতেও সবাই সবাইকে বেঁধে দিয়েছিল। আফটারওয়ার্ডস, পরবর্তীকালে, we rested and had a meal on some high boulders beside the stream. আমরা এরপরে সব দর্শন ফর্শন হয়ে যাওয়ার পর আমরা যারা গিয়েছিলাম, আমরা বিশ্রাম নিলাম এবং একটু আহার গ্রহণ করলাম। কোথায়? হাই বোল্ডার। সেই বোল্ডার মানে পর্বতে, পাহাড়ের চাই একটা বাইরে ছিল, তার পাশে একটা নদী ছিল, সেইখানে বেশ মনোরম জায়গায় সেই বোল্ডারের ওপর বসে নদীর পাশে আমরা আমাদের করলাম, আমরা বিশ্রামও নিলাম, আহারও গ্রহণ করলাম। কখন? বিফোর রিটার্নিং টু আওয়ার টেন্টস, আমাদের তাঁবুতে ফেরার আগে। The Swami was full of the place. Full of the place হচ্ছে idiomatic expression, ওই জায়গার মুহূর্তে স্বামীজি উচ্ছ্বসিত, বিমোহিত। স্বামীজি ওই জায়গা যেখানে গেছে, অমরনাথের ওই সিনারি, স্বামীজি বিমোহিত হয়ে গেছে ওই জায়গার মাহাত্মে, যাই বলো, সে অভিভূত হয়ে গেছে স্বামীজি। নিবেদিতা বলছে, he felt that, তিনি অনুভব করলেন যে he had never been to anything so beautiful, সে কখনো এইরকম সৌন্দর্য পূর্ণ জায়গায় আগে কখনো
এসে এরকম অনুভব করেনি, কোনো জায়গায় গিয়ে এরকম অনুভব করেনি। হি স্যাট লং সাইলেন্ট, স্বামীজি কিছুক্ষণ বিমোহিত হয়ে এই জায়গা দেখতে দেখতে চুপচাপ বসেছিলেন। দেন হি সেড ড্রিমিলি, তারপর একটা স্বপ্নাবেশে আবিষ্ট হয়ে তিনি বললেন, I can well imagine how this cave was first discovered. আমি খুব ভালোভাবেই কল্পনা করতে পারি কখন বা কিভাবে, হাউ মানে কিভাবে, কিভাবে এই অমরনাথের এই গুহাটা আবিষ্কৃত হয়েছিল, এটা আমি তোমাদের কল্পনা করে খুব ভালো করেই বলে দিতে পারি। কি বলছে? এ পার্টি অফ শেপার্ডস, একটা মেষ পালকের দল, সেই ওয়ান সামার ডে, একটা গ্রীষ্মের দিনে, মাস্ট হ্যাভ লস দেয়ার ফক্স, তাদের ভেড়ার দলকে অবশ্যই তারা হারিয়ে ফেলেছিল। অ্যান্ড ওয়ান্ডার্ড ইন হিয়ার ইন সার্চ অফ দেম, এবং এই মেষ শাবকগুলোকে, ভেড়াগুলোকে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে খুঁজছিল। দেন হোয়েন দে কেম হোম টু দ্য ভ্যালিস, তারপর আর বলছে না কি দেখেছিল, একবারে বাড়িতে এসে কি বলছে সেটা বলছে নিবেদিতা। এইসব খুঁজছিল, নিশ্চয়ই পেয়েও গেছে। দেন হোয়েন দে কেম হোম, ভেড়া ভেড়া নিয়ে যখন তারা বাড়িতে ফিরে এলো, কোথায় বাড়িটা ছিল? উপত্যকার মধ্যেই, টু দ্য ভ্যালিস, তাদের উপত্যকার মধ্যে এই মেষ পালকের যে রাখাল বালকেরা, এরা যখন ফিরে এলো ভ্যালিতে, তারা কি বললো? দে টোল্ড, তারা এইটাই বলতো, হাউ দে হ্যাড সাডেনলি কাম আপন মহাদেব, কিভাবে তারা হঠাৎ মহাদেবের দেখা পেয়ে গিয়েছিল। তাহলে কিরকম ঘুরিয়ে নিবেদিতা লিখেছে দেখতে পাচ্ছ? ডাইরেক্ট কিছু বলছে না, বলছে যে স্বামীজির কথাটা ও আবার তুলে ধরছে। স্বামীজি ওকে বলছে, যখন স্বামীজি তো কোর্টে আছে, দেখো ডাইরেক্ট এটা স্বামীজির কথা, নিবেদিতার কথা নয়। স্বামীজি বলছে স্বপ্ন বেশে আবিষ্ট হয়ে গিয়ে নিবেদিতাকে, আমি তোমাদেরকে ভালোভাবেই বলে দিতে পারি কিভাবে এই অমরনাথের শিব মন্দিরটা আবিষ্কৃত হয়েছিল। কোন রাখাল বালকের, এই যে মেষ পালকের দল তাদের মেষকে হারিয়ে ফেলেছিল, দলটাকে খুঁজতে খুঁজতে চারদিকে ঘুরছিল বলে থেমে গেল। যখন তারা উপত্যকায় নিজেদের বাড়িতে ফিরে গেল, কি বলতো জানো? তারা মহাদেবের সাক্ষাৎ পেয়ে গেছে। অর্থাৎ মেষাবকে খুঁজতে খুঁজতে এই শিবলিঙ্গকে তারা প্রথম দেখতে পেয়েছিল। দেখতে পেয়ে আগে বললো না রাখালরা এইভাবে, স্বামীর কথা, স্বামীজি বলল যে এটা আমি তোমাদেরকে বলতে পারি, এই মহাদেবের দেখা ওরাই ফার্স্ট পেয়েছিল এবং ওরাই এটা প্রচারিত করেছে, আমি তোমাদেরকে কল্পনা করে বলে দিতে পারি। অফ মাই মাস্টার হিমসেলফ, আমার প্রভু নিজেই, আমার প্রভু নিজেই নিজের, ইন এনি কেস, যে কোনো ব্যাপারেই হোক, এ লাইক স্টোরি, একটা তার বলা গল্প, ওয়াজ ট্রু, এটা সত্য হতেই হবে। নিবেদিতা বলছে স্বামীজি এরকমই একটা আমার মাস্টার, আমার লোক ছিল, সে কল্পনা করে বলুক আর যাই হোক, তার বলা গল্প মিথ্যে হবার নয়, এইটাই ফ্যাক্ট। নিবেদিতা এটাই মেনে নিয়েছে, এটাই হতে হতে হবেই, কারণ আমার মাস্টার নিজেই তো একটা ভগবান, শিবের অংশ। তাহলে সেই মাস্টার যখন তার লাইক স্টোরি আমাদের বলেছেন, সে কল্পনা করছে, এই গল্পটা অভ্রান্ত হতে বাধ্য, এটা নিবেদিতা জোর দিয়েছে। The purity and whiteness of the ice pillar, ice pillar কিন্তু ওই ice লিঙ্গমটাকে বলছে, শিবের লিঙ্গটা। The purity and whiteness of the ice pillar had startled and enwrapped him. এই শিবের যে পিলার, অর্থাৎ এই শিবলিঙ্গটার যে পবিত্রতা এবং শুভ্রতা, এত সাদা বরফ পড়ে, এত পবিত্রতা, এত শুভ্রতা স্বামীজিকে চমকিত করে দিয়েছে এবং বিমোহিত করে দিয়েছে, তাকে একটা বিমোহনে আচ্ছাদিত করেছে, স্বামীজিকে যেন অন্য একটা ভাবাবেগের মধ্যে আচ্ছাদিত করে দিয়েছে। এত অভিভূত স্বামীজি এইটাকে দেখে, এই আইস লিঙ্গম, এই বরফের শিব, অমরনাথের শিবের মূর্তি দেখে। The cavern had revealed itself to him as the secret of কৈলাস.
ক্যাভারেন মানে গুহা, বুঝতে পেরেছো? এই এই গুহাটা তার কাছে উন্মোচন করে দিয়েছিল, অর্থাৎ নিবেদিতা বলছে স্বামীজি ওকে বলেছে। স্বামীজি বলেছিলেন এই গুহাটার এই ঘটনাটাই, এই অমরনাথের এই দৃশ্য স্বামীজির কাছে কৈলাসের একটা গোপন ব্যাপার সামনে নিয়ে চলে এসেছিল। স্বামী জেনে গিয়েছিলেন কৈলাসের কি গোপন ব্যাপার। এটা নিয়ে অনেকে অনেক কিছু বলে। অনেকে বলে কৈলাসই একটা শিবের মন্দিরের একটা জায়গা, ওখানে ধ্যান করেন। অনেকে বলেন উনি ওখানে নৃত্য করেন, একদম তাণ্ডব নৃত্য। অনেকে বলেন ওটা সাধনার জায়গা। কিন্তু আবার বেশিরভাগই বলে মাতা পার্বতী শিবকে বলেছিল কখনো, প্রভু অমরত্ব তোমার কাহিনীটা আমায় বলো। শিব যে অমরত্ব ছিল শিবের কিভাবে হয়েছে, শিব বলেছিল দেখো এটা তো সব জায়গায় বলা যায় না, এটা একটা শান্ত জায়গা, কোনো কেউ থাকবে না, সেরকম জায়গায় এটা বলার। সেই জন্য নাকি মাতা পার্বতীকে উনি অমরনাথের মন্দিরে নিয়ে গেছিলেন তার অমরত্বের কাহিনী বলবেন বলে। কিন্তু হয় দুটো কপতি পায়রা রয়ে গেছিল, সেটা দৃষ্টিগোচর শিব বুঝতে পারেনি। শিব তো বলেই দিয়েছে, এবার তারাও অমর হয়ে গেছে। সেটাই পৌরাণিক মাইথোলজিতে বলে। একটু আগেই বলেছিলেন স্বামী যখন শাস্ত্রাঙ্গে প্রমাণ করছিল, বাইরে এই তীর্থযাত্রীদের শোরগোল শোনা যাচ্ছে আর পায়রার ডানা ঝাপটা শোনা যাচ্ছে, কপতি, ওটা তার সাইন। ওরা নাকি এখনো ওখানে জীবিত অবস্থায় রয়েছে ওই অমরনাথের ঠিক ওই গুহার ভিতরে, এরকমই প্রচলিত কাহিনী আছে। তো স্বামীজি যে প্রচলিত কাহিনী হোক না কেন, সেটা স্বামীজি এইটাই নিবেদিতাকে বলেছিল। এটা অনুমান সবার, যারা আমরা পৌরাণিক কাহিনী পড়ছি। স্বামীজি ওটা বলেনি নিবেদিতা। স্বামীজি নিবেদিতাকে শুধু বলেছিল কৈলাসের যে গোপন রহস্য, এটা আমার কাছে ওই দিনই উদ্ঘাটিত হয়ে গেছিল, উন্মোচিত হয়ে গেছিল। এটা স্বামীজি বলেছে। এই কাহিনীগুলো কিন্তু স্বামীজি নিবেদিতাকে, যেটা আমি বললাম, এগুলো সবই অনুমান সাপেক্ষ। স্বামীজি শুধু বলেছিল কৈলাসের যে রহস্য গোপন, সেটা কিন্তু তার কাছে উন্মোচিত হয়ে গিয়েছিল, তিনি জেনে গিয়েছিলেন। এটা নিবেদিতা আমাদেরকে বলে দিল, যে নিবেদিতাকে বলেছিল। and for the rest of his life, স্বামীজির বাকি জীবনেতে he cherished the memory of how he had entered a mountain cave and come face to face there with the Lord himself. পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ যতদিন বেঁচে ছিলেন, তিনি চেরিশ মানে মনে লালন পালন করা বলো, পোষণ করা বলো, সেই স্মৃতিটা পোষণ করে এসছেন, যে কিভাবে তিনি এই পর্বত গুহায় অমরনাথে ঢুকেছিলেন, একাকী কিভাবে ঢুকেছিলেন, এবং সেই অত লোক নিয়ে যাওয়া সত্ত্বেও কিভাবে সুযোগ পেয়ে গেছিলেন একাকী ঢুকে স্বয়ং লর্ডের মুখোমুখি দাঁড়িয়ে পড়া। এই যে তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি মনে পোষণ করে গেছেন, এটা নিবেদিতাকে বলেছে, এবং নিবেদিতা সেইটাই তোমার এখানে লিখে দিয়েছে। So guys, I have already completed my reading and Bengali translation. Thank you for listening to me. এরপরে আমরা আস্তে আস্তে এমসিকিউ গুলো করব।